হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সেভেন্স 420 চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা টাইরিস গিবসনের 2024 সালে মুক্তি পাওয়া 1992 নামে সিনেমাটি। আর এই সিনেমাটির প্লট হচ্ছে 1992 সালে আমেরিকার একজন সাদা রঙের পুলিশ বা শ্বেতাঙ্গ পুলিশ কালো রঙের বা কৃষ্ণাঙ্গ একজন মানুষকে শুধু শুধু গুলি করে মেরে ফেলে, এবং এরপর ওইটার বিচার তো হয় না, উল্টো পুলিশকে নির্দোষ ঘোষণা করা হয়। আর এর ফলে যেটা হয়, কালো এবং সাদা মানুষদের মধ্যে একটা লড়াই শুরু হয়। আর এই লড়াইয়ের সুযোগ নিয়ে দুই বন্ধু করে কি যায় হচ্ছে চুরি করতে, আর তারপর কাহিনী কি হয় সেটা তোমরা এই সিনেমাতেই দেখবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, আমেরিকাকে আমরা যত সুন্দরী মনে করি, আমেরিকাতে কিন্তু ব্যাপক রেসিজম রয়েছে। যদিও আমরা সিনেমাতে নর্মাল দেখি বিষয়টা, কিন্তু বাস্তব জীবনে কালো মানুষ যারা তাদের বরাবরই মনে করো যে আমেরিকাতে অনেক নিগ্রহের শিকার হতে হয়। আর আজ থেকে 30-40 বছর আগে ব্যাপারটা আরো বেশি ডেঞ্জারাস পর্যায়ে ছিল। তো ওই সময়ের সিনেমা হচ্ছে এটি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো এই সিনেমার গল্পের টাইমলাইন হচ্ছে 1992 সাল, মানে আজ থেকে প্রায় 33 বছর পূর্বে, এবং জায়গাটা হচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলস। এবং এখানে আমরা দেখতে পাই মার্সার নামের একটা লোকের কাছে চাইল্ড কেয়ার থেকে একটা কল আসে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, মার্সার রিসেন্টলি তার ছেলে অ্যান্টনির কাস্টডি নিয়েছে, যে ছেলেকে গত 12 বছর ধরে একটা এতিমখানা পালছিল আর কি, কিন্তু খুব সম্প্রতি সেই এতিমখানা থেকে তার ছেলেকে আবার ফেরত নিয়েছে। তো এই কারণে ওই এতিমখানা বা চাইল্ড কেয়ারের লোকজন তাকে কল দিয়েছে এবং খোঁজখবর নিচ্ছে আর কি, এবং তারা জিজ্ঞেস করছিল যে তার ছেলেকে লালন পালন করতে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার ছেলের খেয়াল ঠিক মতো রাখতে পারছে কিনা। তো এই সকল ব্যাপার নিয়েই মূলত কোশ্চেন করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মার্সার দ্রুত চলে যায় তার ছেলের রুমের মধ্যে, কারণ তার স্কুলের সময় হয়ে গিয়েছে, কিন্তু ও এখনো ঘুমের জন্য ব্যস্ত। তো এর জন্য সে তার ছেলেকে ডেকে তোলা ট্রাই করে। আর এই দিকে আমরা রেগিন নামের একটা লোককে দেখতে পাই, যে কিনা তার কৃষ্ণাঙ্গ বেস্ট ফ্রেন্ড কোপল্যান্ডের সাথে কথাবার্তা বলছিল। এবং ওই সময় সাধারণত শ্বেতাঙ্গরা কালো মানুষদের সাথে সম্পর্ক তৈরি করতো না, কিন্তু রেগিন আবার অন্য ধরনের ছিল, ওর কাছে কোনো সাদা কালা নাই। ওর বন্ধু কালো হলেও ওকে অনেক ভালোবাসতো, কারণ তারা ছোটবেলা থেকে বড় হয়েছে। তো যাই হোক, তারা দুজনে একসাথে আবার চুরিও করে দীর্ঘদিন ধরে। তো তারা এখানে একটা মাস্টার প্ল্যান করছিল চুরির, এবং এই চুরিটা তাদের জীবনের শেষ চুরি হতে চলেছে। মানে তারা তো অনেক ছোটখাটো চুরি করেছে, কিন্তু এবার তারা এত বড় একটা চুরি করতে চায় যাতে আর ছোটখাটো চুরি আর না করতে হয়, সারাটা জীবন শান্তিতে বসবাস করতে পারে। আর এখানে উল্লেখ্য, এই রিগেন মানে এই ফর্সা যেটা, এটার বাবা অনেক বড় একটা মাফিয়া না, মানে মনে করো গুন্ডা টাইপের। তো যাই হোক, তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে তারা বড় একটা চুরি করে অবসরে যাবে। আর এরপর আমরা আবারও মার্সারকে দেখি, টাইরি গিবসনকে দেখি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা, চেনা যাচ্ছে না এই সিনেমাতে যদিও। সে তার ছেলেকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্টের জন্য রেডি করে, আর তাকে যখন খাবারের জন্য দেয় তখন তার ছেলে এটা খেতে অস্বীকার করে। আর তখনই আমরা রেডিওতে এই ব্যাপারটি শুনতে পাই যে একজন কালো লোককে একটা সাদা পুলিশ ইচ্ছামতো মেরেছে এবং এরপর গুলি করে সেখানেই মেরে ফেলেছে। এবং পুলিশ দাবি করেছে ওই কালো লোক নাকি পুলিশের উপর হামলা করেছিল, সে আত্মরক্ষার জন্য এটা করেছে। কিন্তু এই কথা সাধারণ মানুষরা সহজভাবে নেয়নি, এবং এটা নিয়ে শহরে মোটামুটি ঝামেলা শুরু হয়ে গিয়েছে এবং কোর্টে সেটার মামলা চলছে। তো এই সমস্ত কথাবার্তা শোনার পরে মার্সার করে কি তার ছেলের সঙ্গে কথা বলা ট্রাই করে, কারণ দেশে এখন আন্দি লেগে যাবে, কালো আর সাদাদের মধ্যে ঝগড়া লেগে যাবে। কিন্তু তার ছেলে তার সাথে কথা বলতেই চায় না, সে কোনো উত্তরই দেয় না, ইভেন ওর বাবার সাথে কথাই বলতে চায় না। অ্যাকচুয়ালি ওর ছেলে ওর উপর অনেক রেগেছিল, কারণ মার্সার গত 12 বছর ওর কোনো খোঁজ নেয়নি। তো এই জন্য ছেলে মার্সারকে প্রশ্ন করে, তুমি এতদিন কই ছিলে? কিন্তু ওর বাবা এগুলোর কোনো অ্যান্সার দেয় না, উল্টো বলে তুমি দ্রুত স্কুল থেকে ব্যাক করে বাড়ির মধ্যেই থাকবে, কারণ বর্তমানে যে মামলাটা চলছে এটা নিয়ে পুরো দেশ খুবই গরম রয়েছে, যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, এবং যদি ঝামেলা লাগে এটা শিকার কিন্তু তুমিও হয়ে যেতে পারো, সো বি কেয়ারফুল। আর এদিকে আমরা দেখতে পাই রিগেনকে সে একটা গাড়ি নিয়ে চলে আসে, আর তার ঘরের সামনে এখান থেকে সে তার ছোট ভাই ড্যানিস আর বাবাকে সে চুরি করবে যে জায়গায়, সেই জায়গায় নিয়ে যাওয়া ট্রাই করে। মানে যে জায়গাটাতে চুরি করবে ওর বাবার ভাইকে দেখাচ্ছে, মানে বাবার ভাই যুক্ত থাকবে চুরিতে। আর এদিকে মার্সার শপিং করার জন্য একটা গ্রসারি স্টোরে চলে আসে, আর তখনই হঠাৎ করে এখানে কিছু ব্ল্যাকম্যান এসে এখানকার সেলসম্যানদের সাথে ঝগড়া শুরু করে দেয় এবং তাদের সঙ্গে খুবই রুড ব্যবহার করা শুরু করে। আর তারপর যখন মার্সার তাদেরকে আটকানো ট্রাই করে, তখনই একটা ছেলে করে কি পকেট থেকে অস্ত্র বের করে এবং সোজা মার্সারের মাথায় ঠেকিয়ে দেয়, কিন্তু এতে মার্সার মোটেও ভয় পায় না,
কিন্তু যখন ওই ছেলেটার লিডার এটা দেখে, সে মার্সারকে চিনতে পারে এবং ওই ছেলেটাকে সাইডে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি কি জানো এ কত বড় একটা মহান লোক? আমাদের কালোদের জন্য সে 12 বছর জেল খেটে এসেছে, আমাদের কালোদের জন্য সে কত কিছু করেছে, সে কত বড় স্যাক্রিফাইস করেছে তার লাইফের। এরপর সেই লিডার পার্সোনালি মার্সারের কাছে এসে ক্ষমা চায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? তো এখানে আমরা বুঝতে পারি মার্সার গত 12 বছর এর জন্যই তার সন্তানের খোঁজ খবর নিতে পারেনি, কারণ সে জেলে ছিল এবং সে জেলে গিয়েছিল এই কালো মানুষদের বাঁচাতে গিয়ে। সে কোন একটা কালো মানুষকে বাঁচাতে পুলিশের সাথে হাতাহাতি করেছিল এবং এর জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল। তো যাই হোক, মার্সার বলে, আমি মাত্র 6 দিন আগেই ছাড়া পেয়েছি আর এখন আমি এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকার ট্রাই করছি, আর আমি এখন লো প্রোফাইল মেনটেন করে ট্রাই করছি যাতে আমি শান্তিতে বাঁচতে পারি। লো প্রোফাইল মানে হচ্ছে, মনে করো অনেকে আছে না, অনেক বেশি মানুষ জানবে, অনেক মানুষ সম্মান দেবে, ভাই ভাই করবে, ওই টাইপ লাইফ না। আমি আমার মতো নিশ্চিন্ত ছোট মোটো ভাবে বেঁচে দেবো, এরকম একটা ব্যাপার। আর তখনই আমরা এইদিকে দেখতে পারি রিগিন তার বাবার ভাইকে নিয়ে সোজা একটা ফ্যাক্টরির কাছে আসে, আর এই ফ্যাক্টরির মধ্যে তারা মূলত চুরি করবে। তো এখানে রিগিন বলে, এই ফ্যাক্টরির মধ্যে একটা সিন্ধুক রয়েছে আর এই সিন্ধুকে প্রায় $10 মিলিয়ন দামের প্লাটিনাম রয়েছে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, আমেরিকানরা স্বর্ণের চেয়ে প্লাটিনাম বেশি ইউজ করে। আর এখানে লক্ষ্য, প্লাটিনাম কিন্তু খুবই রেয়ার একটা মনে করো যে খনিজ। প্রতি বছর 1500 টন স্বর্ণ মনে করো উৎপাদন হয়, কিন্তু অন্য ক্ষেত্রে প্লাটিনাম উৎপাদন হয় মাত্র 160 টন পুরো বছরে। আর প্লাটিনাম তোমার বিভিন্ন ইলেকট্রনিক প্রোডাক্ট বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল খাতে ব্যবহার হয় আর কি। তবে বর্তমানে গোল্ডের দাম প্লাটিনামের চেয়ে প্রায় 3 গুণ ছাড়িয়ে গিয়েছে। তবে 92 সালে তখন প্লাটিনামের দাম অনেক বেশি ছিল, মানে ওই সময় প্লাটিনামের দাম অনেক বেশি ছিল আর কি। তো যাই হোক, ওখানে $10 মিলিয়ন দামের প্লাটিনাম রয়েছে। আর এছাড়াও ওটা রয়েছে হচ্ছে একটা সিন্ধুকে, যেটা পুরোটা মেটাল দিয়ে বানানো এবং ওটার মধ্যে একটা সেন্সর লাগানো রয়েছে, যেটাই টাচ করলেই অ্যালার্ম বাজার সম্ভাবনা রয়েছে। তো এর জন্য যদি কেউ পারমিশন ছাড়া ওটা টাচ করা ট্রাই করে, তখনই অ্যালার্ম বেজে যাবে এবং একটা মেটালের কেস চারপাশ দিয়ে সেটাকে ঘিরে ফেলবে, মানে একটা মেটালের কেস জেলের মতো করে সে প্লাটিনামের সিন্ধুকটাকে বন্দি করে ফেলবে। তো এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রিগিনের বাবা বলে, এই চুরিটা আমি করতে পারবো না। সে সরাসরি না করে দেয়, কারণ সে ছোটখাটো চুরি করে, মনে করো ছিনতাই টিনতাই করে, ছোটখাটো দোকানে চুরি করে। তো এখানে অনেক বড় একটা মিশন, তার উপর আবার ধরা পড়ার রিস্ক অনেক রয়েছে। আর তাছাড়া সেন্সর, সিকিউরিটি ম্যান রয়েছে, ক্যামেরা রয়েছে, নানান টেকনোলজি ইউজ করা হয়েছে। এই ধরনের জায়গাতে তারা চুরি করেনি। কিন্তু এই কথা শোনার পরে রিগিনের মাথা প্রচন্ড গরম হয়ে যায়। তবুও সে ভদ্র ছেলের মতো তার বাবা এবং ভাইয়ের সমস্ত কথাবার্তাগুলো হজম করে এবং সোজা বাসার দিকে শান্ত হয়ে ব্যাক করে চলে যায়। আর তখনই ফ্যাক্টরির মধ্যে মার্সার চলে আসে, আর আমরা জানতে পারি যে মার্সার মূলত জেল থেকে বেরোনোর পর এই ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে। আর এরপর সে করে কি, তার কার্ড এবং বিভিন্ন রকমের জিনিসপত্র এখান থেকে নেওয়ার ট্রাই করছিল। আর তখনই সিকিউরিটি হেড জোসেফ চলে আসে, তার সাথে কথাবার্তা শুরু হয়। দুজনই কৃষ্ণাঙ্গ, তো দুজনে ওই ব্ল্যাক ম্যানের কেসটা নিয়ে কথাবার্তা বলছিল। তো এখানে মার্সার ক্লিয়ারলি বলে দেয়, আজকে যদি কোর্টের রায় উল্টাপাল্টা হয়, যদি ওই সাদা পুলিশকে বেকসুর খালাস করা হয়, তাহলে তো শহরে একটা আন্দি লেগে যাবে। আর একটু পরেই সত্যি সত্যি সেই কেসটার রায় দেওয়া হয় এবং এই রায়ে বলা হয় যে ওই পুলিশটা বা ওই সাদা পুলিশটা আত্মরক্ষার জন্য ওই নিগ্রোকে খুন করেছে বা কালো মানুষকে খুন করেছে। তো পুলিশ সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অপরাধ করেনি। আর এইটা শোনার পরে ব্ল্যাক কমিউনিটি যারা রয়েছে তাদের মধ্যে আগুন ধরে যায়, বিভিন্ন রকমের প্রোটেস্ট করা শুরু হয়, ভাঙাচুরি শুরু হয়ে যায়, কেউ লুটপাট করে এই সুযোগে, মানে বুঝতেই পারছো। তবে এখানে একটা বিষয় লক্ষ্য, সাদাদের অনুযায়ী কালাররা একটু পাজি বেশি, এটা সত্য। যা খুবই বেড়ে যাচ্ছিল দাঙ্গা, মানে ভয়ঙ্কর রকমের দাঙ্গা শুরু হয়। আবার অ্যান্টনি যখন এটা জানতে পারে যে ভয়ঙ্কর রকমের দাঙ্গা চলছে, ও আর ঘরে বসে থাকতে চায় না, মানে পোলাবান বয়স, রক্ত গরম, বুঝতেই পারছো। ও চাচ্ছে যে বাইরে গিয়ে ও দাঙ্গা করবে বা আন্দোলন করবে। তো ও ঘর থেকে বেরিয়ে যায়। আর তখনই টিভিতে এই সমস্ত ব্যাপারগুলো রিগিনও দেখতে পায়, যে আর কি চুরি করতে চাচ্ছিল। আর ওর কাছে মনে হয় এটাই চুরি করার একেবারে পারফেক্ট সময়, কারণ পুলিশ এখন প্রোটেস্ট নিয়ে পুরোপুরি ব্যস্ত রয়েছে। আর এখন যদি ওরা চুরি করতে যায়, পুলিশ তো ওদের দিকে সময় দিতে পারবে না। তো এই জন্য সে দ্রুত তার বাবাকে কল দিয়ে সমস্ত ব্যাপারটা বলে দেয়। এ তোর বাবাও রাজি হয়ে যায়, কারণ তারা যেহেতু একটা সুযোগ পেয়েই গিয়েছে, এটা তো নিতেই হবে সুযোগটা। আর এইদিকে মার্সার এবং তার কলিগদেরকে, মানে যারা কর্মচারী রয়েছে, তাদের বস সবাইকে ছুটি দিয়ে দেয়, যাতে তারা এই আন্দির মধ্যে না পড়ে, যার যার ঘরে সেফলি থাকতে পারে। আবার এই খবরটা রিগিনও পেয়ে যায় যে সবাইকে ছুটি দেওয়া হয়েছে, মানে এই ফ্যাক্টরিতে কেউ থাকবে না। তো বুঝতেই পারছো, সোনার উপর সোহাগা, চুরি করার জন্য সবচেয়ে সেরা টাইম। তো এই জন্য দ্রুত সে তার ভাই ড্যানিসকে তুলে এবং দ্রুত রেডি হয়ে চুরি করার জন্য প্রিপারেশন নিতে বলে। মানে চিন্তা করো, বড় ভাই ছোট ভাইকে বলছে চল চুরি করে আসি। আর তাছাড়া মুভির শুরুতে যে বন্ধুর সাথে আমরা কথা বলতে দেখেছিলাম, আই মিন কৃষ্ণাঙ্গ বন্ধু আর কপল্যান্ড, ওকেও এখানে নিয়ে নেয়। অ্যাকচুয়ালি আমরা জানতে পারি কপল্যান্ডের বউ প্রেগনেন্ট, আর এর জন্য ওর বিশাল অঙ্কের একটা টাকার দরকার ছিল, আর এই কারণে ও চুরিটা করতে রাজি হয়েছে। তো সে তার প্রেগনেন্ট ওয়াইফকে ঘরের মধ্যে রাখে এবং বলে, বউ দোয়া করে চুরি করতে যাইতেছি। বউ দোয়া করে দেয়, আচ্ছা ঠিক আছে, ভালো মতো চুরি করে আইসো, আল্লাহ তোমার সহায়ক, বিসমিল্লাহ বইলা চুরি করো। তো যাই হোক, এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে চুরিটা সফল করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত তারা এই ব্যাপারটা জানতো না যে মার্সার এখনো ফ্যাক্টরির মধ্যে রয়েছে। আর সে গিয়ে সিকিউরিটি হেড জোসেফের সাথে কথা বলা শুরু করে আর তার কাছে জিজ্ঞাসা করে, আমি কি আমার ছেলে অ্যান্টনিকে ফ্যাক্টরির মধ্যে আনতে পারি? আসলে আমাদের যে ঘরটা সেটা একেবারে ব্ল্যাক কমিউনিটির মধ্যে, মানে ব্ল্যাক কমিউনিটির উপর যদি আক্রমণ হয় বড় ধরনের, তাহলে আমার ছেলের একটা সমস্যা হতে পারে। তো এখানে থাকা একদমই উচিত হবে না, কারণ ভয়ঙ্কর একটা কিছু হয়তো ঘটতে চলেছে। তো এই কথা শোনার পরে জোসেফ তাকে পারমিশন দিয়ে দেয় যে তোমার ছেলেকে নিয়ে আসো ফ্যাক্টরিতে, সমস্যা নেই। আর তাছাড়া এই ফ্যাক্টরিটা হচ্ছে ফর্সাদের, সাদাদের। তো জোসেফ বের হয় তার ছেলেকে নিয়ে আসার জন্য। আর এইদিকে যখন রেগিন তার বাবাকে রিসিভ করার জন্য যায়, তখন তার মাথা তো প্রচন্ড গরম হয়ে যায়, কারণ তার বাবা তাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা না করে আরো অন্য 2টা গুন্ডা হায়ার করেছে। তার বাবা বলে যে এত বড় একটা চুরি করতে যাবো, আমাদের তো প্রোটেকশন লাগবে, কিন্তু রিগেনের তো মাইন্ডে লাগে যে ওরা আমার কন্ট্রোলে থাকবে কি না থাকবে। তো যাই হোক, এই দিকে আমরা দেখি এই হট্টগোলের মধ্যে মার্সার তার ছেলেকে নেওয়ার জন্য যখন ঘরের কাছে চলে আসে, তখন ঘরের মধ্যে গিয়ে সে তন্ন করেও তার ছেলেকে আর খুঁজে পায় না, এবং সে দেখতে পায় তার পুরো ঘরটা খালি পড়ে রয়েছে, তার ছেলে গায়েব হয়ে গিয়েছে। তো এই জন্য সে তার ছেলেকে খুঁজতে দ্রুত প্রোটেস্টের মধ্যে যায়, খোঁজাখুঁজি করে, কারণ তার ধারণা তার ছেলে হয়তো এই প্রোটেস্টের মধ্যে গিয়েছে। আর এই দিকে রিগেন তার সমস্ত লোকজন নিয়ে ফ্যাক্টরির সামনে চলে আসে, আর সে মোক্ষম সুযোগের জন্য অপেক্ষা করছিল কখন ঢুকবে। আর এইদিকে সিকিউরিটি হেড জোসেফ ফ্যাক্টরির মধ্যে একটা জায়গায় বসে থাকতে থাকতে যখন প্রচন্ড বোর হয়ে গিয়েছে, তখন সে সিসি ক্যামেরার সামনে থেকে একটু হাঁটাহাঁটি করার জন্য বেরিয়ে পড়ে। আর এই সুযোগটা পেয়ে বাইরের ওরা করে কি দ্রুত সিকিউরিটি গার্ডকে মেরে তার আইডি কার্ডের মাধ্যমে মেন গেটটাকে ওপেন করে এবং গাড়িটা সোজা বেসমেন্টের ভেতর দিয়ে ফ্যাক্টরিতে নিয়ে আসে। এবং তারা এসে দেখতে পায় পুরো ফ্যাক্টরিটাই খালি, লাগে যেন ওদের জন্য ফ্যাক্টরিটা আজকে খালি রাখা হয়েছে, এটাই উপযুক্ত সময় চুরি চামারির। কিন্তু তখনই সেখানে সিকিউরিটি হেড জোসেফ চলে আসে। সে মূলত লেড মেশিন থেকে একটা জিনিস চেক করার জন্য এখানে এসেছিল এবং ওদেরকে দেখে ফেলে। তো মুখোমুখি হওয়ার পরে রিগেন শান্তভাবে সিকিউরিটি হেড জোসেফকে বলা ট্রাই করে, দেখো আমরা আমাদের কাজ করতে এসেছি, তুমি আমাদের রাস্তায় এসো না। কিন্তু জোসেফ বলে এটা তো আমার দায়িত্ব এবং আমি থাকতে তো তোমরা এখানে কিছু করতে পারবে না। তো রিগেন যখন জোসেফকে কন্ট্রোল করা ট্রাই করছিল, তখন ওদের মধ্যে একটা গুন্ডা ছিল যে হচ্ছে নিগ্রোদের দেখতে পায় না, ওই ভাড়া করা গুন্ডা করে কি নগদ গুলি করে ওকে মেরে ফেলে। তো এই জন্য তো রিগেন রেগে যায় যে আমি কি তোমাকে গুলি করার অর্ডার দিয়েছি, কিন্তু ওই গুন্ডাও তো কম না, ওকে আর রিগেনের আন্ডারের লোক, ওরাও তো মনে করো যে ইন্ডিভিজুয়াল জাতি ডেঞ্জারাস গুন্ডা। তো ঝগড়া শুরু হয়ে যায়, একে অপরকে গান পয়েন্ট করে। কিন্তু তখন এখানে রিগেন বলে আমরা তো কাউকে মারতে আসিনি, তুমি হুদাই নগদ কথা বলে একজনকে মেরে ফেললে। কিন্তু তখন ওদের বাপ ওদেরকে শান্ত করে এবং সমস্ত ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে আসে, মানে ওদের বাপ আবার সিনিয়র গুন্ডা সবাই মানে আর। তো যাই হোক, যেহেতু একটা জিনিস হয়ে গিয়েছে এজন্য তারা করে কি দ্রুত টেলিফোন লাইন কাটে, সমস্ত সার্ভিলেন্স ক্যামেরা সিসি ক্যামেরা নষ্ট করে দেয় যাতে ওদের উপর কেউ নজরদারি না করতে পারে। আর এরপর তারা সমস্ত যন্ত্রপাতি নিয়ে সোজা চলে আসে লকারটার কাছে, কারণ এখন তারা লকার ভাঙার কাজটা শুরু করবে। আর এদিকে মার্সার অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি রাতের বেলা একটা কোনায় গিয়ে ওর ছেলেকে পায়, যে কিনা এখানে খুবই উৎসাহ নিয়ে এখানে প্রোটেস্ট করছে, ভাঙাচুরি করছে, মারামারি দেখছে। আর এটা দেখে মার্সার তো রেগে যায়, ছেলের কলার ধরে ওকে গাড়ির মধ্যে ভরে এবং বলে আমার কথা না শোনার শাস্তি তোকে ভোগ করতে হবে। আর এটা বলে সে দ্রুত গাড়ি স্টার্ট করে সোজা ফ্যাক্টরির মধ্যে নিয়ে আসা শুরু করে। আর এই দিকে ফ্যাক্টরির মধ্যে রিগিনরা যখন ড্রিল করে এবং লকারটাকে কাটার ট্রাই করছিল, তখনই জোসেফের হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, মানে সে গুলি খেয়ে এখনো মারা যায়নি। তো এই জন্য সে কোনো রকমে গড়াগড়ি করে সোজা গিয়ে সিকিউরিটি অ্যালার্মটায় প্রেস করে, আর এর ফলে লকারটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই লকারের যে স্টিলের কেসটা ছিল সেটা আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু করে। আর এই সমস্ত জিনিসটা দেখার পরে রিগেন করে কি একটা ফোর্ক লিফট গাড়ি নিয়ে লকারটাকে আটকানোর চেষ্টা করে শক্তি দিয়ে, যাতে লকারটা নিচে নেমে আটকে না যায়। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে যেটা হয়, তার বন্ধু কপল্যান্ডের পাটা লকারের নিচে আটকা পড়ে, আর এই কারণে সে না পারে বাইরে আসতে, না পারে ভেতরে থাকতে, মনে করো ওই লকারের মধ্যে আটকে গিয়েছে ওর পা। তো এটা দেখা পরে রিগেন করে গাড়িটাকে পেছনে নেওয়ার ট্রাই করে, কিন্তু তখন ওর বাবা আটকে দেয় এবং বলে দেখো তুমি যদি গাড়িটা এখন পেছনের দিকে নাও তাহলে ওই উপরে যে তোমার কেসটা এসেছে ওই পুরো কেসটা লকারটাকে আটকে দেবে, আর আমাদের চুরি প্ল্যান পুরোপুরি ফেল হয়ে যাবে। তো গাড়িটা যেভাবে সেভাবেই থাক, আমরা আগে চুরিটা কমপ্লিট করি, ততক্ষণ ওই অবস্থায় থাক। আর তখনই করে কি রিগেনের বাবার সাথে যে গুন্ডারা এসেছে তারা রিগেনের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নেয়, যাতে রিগেন চাইলে ওই গাড়িটার পেছনে না নিতে পারে। মানে বুঝতেই পারছো, কৃষ্ণাঙ্গ ওর সাথে এসেছে ঠিকই, কিন্তু ওদের কেউ পছন্দ করে না। আর তখন আমরা দেখতে পাই একটা হেলিকপ্টার দ্রুত ফ্যাক্টরির দিকে আসছিল। এর কারণটা হচ্ছে অ্যালার্ম বাটন যেহেতু প্রেস হয়ে গিয়েছে, সেটার একটা নোটিফিকেশন ওদের কাছে পৌঁছে গিয়েছে। আর তখনই আমরা আরেক দিকে দেখি মার্সার তার ছেলেকে নিয়ে ফ্যাক্টরির দিকে যাচ্ছিল, কিন্তু তখন তার ছেলে অ্যান্টনি এই গাড়ি থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকে এবং যাতে সে এই প্রোটেস্টে অংশগ্রহণ করতে পারে। মানে ওরা তো বাচ্চা, মজা লাগছিল, মানে সে তার বাবার মতো ভীতু হয়ে থাকতেছে না, কিন্তু ও তো জানে না যে ওর বাবা কত ডেঞ্জারাস লোক ছিল এক সময় এবং কত মনে করো টক্সিক লোক ছিল। তবে মার্সার তো বুঝতে পারে পুলার ভাব, ও করে কি গাড়ির মধ্যে ওকে আটকে দেয় এবং নানান রকম জ্ঞান দেওয়া শুরু করে। সে বলে দেখো আমরা যখন যেটা চাই সেটা যদি না হয়, তার মানে এই না আমাদের উচ্ছৃঙ্খল হতে হবে, আমাদের আন্দোলন শুরু করতে হবে, আমরা গ্যাঞ্জাম করা শুরু করব, নিজেদের শহর ভাঙা শুরু করব। এই যে সবাই এখানে ভাঙাচুরি শুরু করেছে, এখানে পুলিশ কেন আসছে? পুলিশ তোদের সেভ করতে এসেছে, উল্টো ব্ল্যাকরা কি করছে তাদের শহর তারা পোড়াচ্ছে। আর সাদা মানুষরা তো এই জিনিসটা যাচ্ছে যাতে আমরা কালো মানুষরা শহরটাকে পুরো দিয়ে হট্টগোল বাঁধাই এবং দুনিয়ার কাছে আমরা কালো মানুষরা বেশি খারাপ হই। আর যে সাদা মানুষরা আমাদেরকে এখনো ভালোবাসে, সাপোর্ট করে, তারা আমাদের ঘৃণা করা শুরু করবে। আর এইদিকে আমরা দেখি ফ্যাক্টরির মধ্যে একটা গুন্ডা গিয়ে সেই লকারের অ্যালার্মটিকে বন্ধ করে আর জোসেফকে একেবারে সাপারে কিরকিরা করে মানে উপরে পাঠিয়ে দেয়, কিল কনফার্ম করে। আর এইদিকে আমরা দেখি মার্সার আর অ্যান্টনি ফ্যাক্টরিতে আস্তে আস্তে একটা জায়গায় আসে যেখানে দেখা যায় একটা কালো লোক একটা হোয়াইট কাপল ফর্সা কাপলকে বিরক্ত করার চেষ্টা করছে। তো এই জন্য মার্সার ওদের সাথে গিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কথায় যখন কাজ হয় না তখন গিয়ে মার্সার করে এই ব্ল্যাক লোকটাকে পিটানো শুরু করে, কারণ সে এখানে অবৈধ রয়েছে। আর এরপর দ্রুত গাড়ি নিয়ে ফ্যাক্টরির দিকে যাওয়া শুরু করে। কিন্তু এই ব্যাপারটা দেখার পরে মার্সারের ছেলে পুরোপুরি শকড হয়ে যায় যে ওর বাবা একজন কালো মানুষ, সে কেন হোয়াইটদের পক্ষ নিল। আর এইদিকে ফ্যাক্টরির মধ্যে আমরা দেখতে পারি তারা নানা ব্যবস্থা করে নিয়েছে এবং একটা ব্লাস্ট করে লকারটা উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে, কারণ এই লকারটা খোলার এছাড়া অন্য কোনো ওয়ে তাদের হাতে নেই। কিন্তু তখনই তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পায়, তো এই জন্য তারা পুরোপুরি শান্ত হয়ে
যায়, আর অপরদিকে ওই হেলিকপ্টার কিন্তু এসেছে সিকিউরিটি চেক করার জন্য। কিন্তু হালার পুতরা মনে করো যে বাংলাদেশিদের মতো ফাঁকিবাজ, ওরা ওপর থেকে লাইট জ্বেলে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা, যখন দেখে সবকিছু ঠিক মানে চেকও করাটা ভালো মতো ওপর থেকে চলে যায়। আর এই দিকে আমরা দেখি মার্সার যখন তার ছেলেকে নিয়ে দ্রুত ফ্যাক্টরির দিকে আসছিল তখন রাস্তায় পুলিশ ওদেরকে থামিয়ে দেয় এবং তারা জিজ্ঞাসা করে এই হট্টগোলের মধ্যে তোমরা কোন দিকে যাচ্ছ। এবং যখন আরো দেখতে পাই যে ওরা কালো মানুষ তখন তো ওদের সাথে মজা করার সিদ্ধান্ত নেয়, ইচ্ছে করে গাড়ি থেকে বের করে খুব খারাপ ভাবে জঘন্য এতে চেক করে, জানে কোনো সমস্যা নেই ওদের, তারপরেও জোর করে মনে করে যে একটু হেনস্থা করবে এবং এভাবে গাড়িটা পুরোপুরি সার্চ করে, আর যখন কিছু দেখতে পায় না তখন ছেড়ে দেয়। এবং সেম এই ধরনের একটা অভিজ্ঞতা আমি বলি, ইন্ডিয়ান বর্ডারে ইমিগ্রেশনে সাধারণত হিন্দি ভাষী লোকরা বেশি থাকে, ওরা কিন্তু বাংলাদেশি বা আমাদের অনেক ছোট নজরে দেখে, জঘন্য ছোট নজরে দেখে। তো আমি যখন একবার গিয়েছিলাম শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছিল, জানে সব ঠিক আছে কিন্তু আমি বাংলাদেশি। লাস্ট এক পর্যায়ে বলছিলাম আমার হাতের ফোন দেখে যে আমি 2 লাখ টাকার ফোন ইউজ করে আপনি কয় মাসের বেতন জানেন, আপনার ইন্ডিয়াতে আমি কি চাকরি করতে আসছি, কামলা দিতে আসছি, মানে আমার হাতের ফিঙ্গারের যে চামড়া উঠে গিয়েছিল এই জন্য আর কি ফাইজলামি করতে লাগছিল। পরে বাঙালি একটা অফিসার আসলো বাংলা ভাষী, বললো কি হয়েছে, আমি বললাম যে দেখেন এটা হেনস্থ গুলো আমি আমাদের দেশে গিয়ে কি বলবো আপনাদের সম্পর্কে। পরে উনি বললো যে না না তোমার এই সমস্যা আছে, এটার সমাধানও তো আছে। তো এরকম একটা হেনস্থার শিকার আমিও হয়েছিলাম। আর বর্ডারে বেশিরভাগ হেনস্থা বাংলা ভাষীর চেয়ে হিন্দি ভাষীরা বেশি করে, মানে হিন্দি ভাষী যারা ওরা আমাদের আরো খুব বেশি কম ছোট নজরে দেখে। তো যাই হোক এটা অফ টপিক কথা বললাম, যখন ওদের কিছু খুঁজে পায় না ছেড়ে দেওয়া হয়। আর এইদিকে ফ্যাক্টরির মধ্যে ওরা অনেকক্ষণ মিলে পরিশ্রম করার পরে ফাইনালি এই লকারটাকে কাটতে সক্ষম হয় এবং একটা ব্লাস্টের মাধ্যমে পুরো লকারটাকে খুলেও ফেলে। আর এর ফলে যেটা হয় সবাই এখন মিলিয়নার হয়ে গিয়েছে। আর যেহেতু তারা সফল হয়ে গিয়েছে এজন্য রিগিন করে কি দ্রুত গাড়িটাকে রেডি করতে চলে যায়। আর রিগিনের ছোট ভাই ড্যানিশ চলে যায় হচ্ছে ওয়াশরুমে হাত পরিষ্কার করতে, কারণ কপল্যান্ডের রক্তর হাতে লেগে রয়েছে। কপল্যান্ড মানে হচ্ছে ওর বন্ধুর নিগ্রো ভাই যেটার পা আটকে রয়েছে, ওকে ছাড়াতে গিয়েছিল। আর তখনই মার্সার তার ছেলে কিনে সোজা ফ্যাক্টরির সামনে আসে, কিন্তু ও দেখতে পায় এখানে কোনো সিকিউরিটি গার্ডই নেই। তো এটা দেখে তোর তো সন্দেহ লাগে, তবে তবুও ফ্যাক্টরির মধ্যে চলে আসে। আর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওর ছেলের তো মনে করো মুতাই চাপ দেয়। অ্যান্টনি দ্রুত ওয়াশরুমের দিকে দৌড় লাগায়, তবে সে যখনই ওয়াশরুমে যায় তাকে ফেস করতে হয় ড্যানিকে। মানে ড্যানি ওই সময় ওয়াশরুমে রয়েছে, রিগিনের ছোট ভাই, আর ওরা সমান বয়সী। তো যাই হোক রিগিনের ছোট ভাই ড্যানিশ নগদ করে কি অ্যান্টনিকে গান পয়েন্টে নিয়ে নেয়। আর এদিকে মার্সার যখন জোসেফের সাথে মিট করতে আসে দেখতে পায় জোসেফের তো লাশ পড়ে রয়েছে। তো বুঝতে পারে ঘটনা তো খারাপ, ও দ্রুত করে কি জোসেফের বন্দুকটা নেয় এবং চারপাশে ভালো করে চেক করা শুরু করে। এবং এরপর সে সামনে দুটো যখন গুন্ডা পেয়ে যায় ওদেরকে শুটও করে, কিন্তু গুলি লাগে না। তারপর সে দৌড়ে যায় হচ্ছে তার ছেলের কাছে ওয়াশরুমে, কিন্তু ওয়াশরুমে গিয়ে সে দেখতে পায় তার ছেলে কোথাও নেই। আর তখন তার কাছে মনে হয় হয় গুন্ডারা আমার ছেলেকে ধরিয়ে গিয়েছে, নয়তো আমার ছেলে আন্দোলনে যাওয়ার জন্য বেসমেন্টের দিকে বা পার্কিং এরিয়াতে গিয়েছে। তো মার্সার যখন পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল তাকে 2টা গুন্ডা ফেস করতে হয়, ওদেরকে আচ্ছা মতো ধোলাই দেয়, কিন্তু গুন্ডা দুটো পালিয়ে যায়। আর এরপর পার্কিং এ গিয়ে মার্সার রিগিনকে পেয়ে যায়, সোজা ওর মুখে জোরে একটা পাঞ্চ করে এবং ওকে বন্দি করে ফেলে। আর এই দিকে ড্যানিস অ্যান্টনিকে নিয়ে আসে হচ্ছে ওর বাবার কাছে। আর এখানে উল্লেখ ওর বাবা কিন্তু খুবই হার্টলেস, খুবই ডেঞ্জারাস। তোর বাবাকে নানান রকমের প্রশ্ন করে, তুই এখানে কি করছিস, কি করলে ঢুকলি। আর এখানে উল্লেখ ওর বাবাও কিন্তু কালো মানুষদের একদমই পছন্দ করে না। আর ওখানে আমরা দেখতে পাই কপল্যান্ড বেচারা কিন্তু কান্নাকাটি করছে, কারণ এতক্ষণ ধরে পাটা আটকে পড়ে রয়েছে, আর একটু পরে হয়তো পাটা আলাদাই হয়ে যাবে, কিন্তু কি ওকে হেল্প করছে না। মানে একবার বলেছি কালা মানুষের কোনো দাম নাই জীবনের। আর এইদিকে আমরা দেখি মার্সার রিগিনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, তোমরা এখানে কেন এসেছো, তোমরা এখানে কি করে ঢুকলে। তো যখন ও কোনো অ্যান্সার দেয় না তখন মার্সার ক্লিয়ারলি বুঝতে পারে যে ওদের ভল্টে যে প্লাটিনাম রয়েছে সে প্লাটিনাম চুরি করার জন্য ওরা এসেছে এবং বাইরে বর্তমানে হট্টগোল হচ্ছে, এই সুযোগটাই ওরা নিয়েছে। তো এই জন্য করে কি দ্রুত চলে আসে আর লকারটার কাছে। আর এখানে সে দেখতে পায় ওর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে রিগিনের বাবা বারবার ওর ছেলেকে ধমক দিচ্ছিল, আর তখনই কপল্যান্ড ব্যাঠার যন্ত্রণায় সহ্য করতে না পেরে অনেক জোরে চিৎকার শুরু করে। আর এই বিষয়টাই রিগিনের বাবা অনেক রেগে যায়, ডিস্টার্বিং ফিল করে এবং সে করে কি ইচ্ছা মতো বন্ধুকে যতগুলো গুলি ছিল সবগুলো গুলি রিগিনের বন্ধু ওই নিগ্রো কপল্যান্ডের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। আর এই দৃশ্য দেখার পরে অ্যান্টনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এগুলো তো তোমার ওই মার্সার দেখছিল কিন্তু সামনে যায় না। আর তখনই অ্যান্টনির মাথায় বন্দুক রেখে রিগিনের বাবা জিজ্ঞাসাবাদ শুরু করে, তুই কার সাথে এসেছিস। আর তখন অ্যান্টনি বলে, আমি আমার বাবার সঙ্গে এখানে এসেছিলাম, আমার বাবা এখানে কাজ করে। তো এগুলো শোনার পরে রিগিনের বাবার মনে হয় হয়তো যে সিকিউরিটি অফিসার জোসেফকে মেরেছে ওরই ছেলে হবে হয়তো এটা, তার মানে আর কেউ না, ও একা এখানে রয়েছে। তো এই জন্য ওকে ফিরে যাওয়ার পারমিশন দেয়। কিন্তু ও যখন কিছুটা দূরে যায় তখনই ওই বাকি 2 গুন্ডা আসে এবং বলে, তোমার ছেলেকে তো কিডন্যাপ করে ফেলেছে আর সে আমাদের উপর আক্রমণ করেছে, খুব ডেঞ্জারাস। তো তখন বুঝতে পারে রিগিনের বাবা, তার মানে আরো একজন রয়েছে এবং ওইটাই হয়তো অ্যান্টনির বাবা হবে। তো সে অ্যান্টনিকে আবারও ডেকে কাছে নিয়ে আসে এবং ওকে গান পয়েন্টে এবং হুমকি দামকি দেওয়া শুরু করে, গালাগালি করে ওর বাবা মা তুলে এবং বলে, তুই আমাকে মিথ্যা বলেছিস কেন, এটা ক্লিয়ার করবি। অ্যান্টনি বলে, আমি তো মিথ্যা বলিনি, আমি তোমার বাবার সাথে এখানে এসেছিলাম। এখানে রিগিনের বাবা সিদ্ধান্ত নেয় সে অ্যান্টনিকে তার জিম্মায় রাখবে, যাতে ওর মাধ্যমে সে তার ছেলেকে ফেরত আনতে পারে। তো এই জন্য সে ওকে জিম্মি করে রাখার সিদ্ধান্ত নেয়। আর তারপর সেই গুন্ডাগুলোকে মার্সারকে খুঁজতে পাঠিয়ে দেয় এবং এর সাথে গাড়ির যাতে চাবিও নিয়ে আসে, এই প্লাটিনাম গুলো নিয়ে যাবে আর কি। আর এইদিকে আমরা তখন দেখতে পাই মার্সার সেই রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে আসে, মানে সে ওই হেলিকপ্টারটাকে আটকাতে চাচ্ছিল, কিন্তু হেলিকপ্টার তোর কথা শুনবে, শালারা ভালো মতো চেক না করে সেখান থেকে চলে যায়। মানে এরকম সিকিউরিটি থাকলে তো ভেজালি, শালারা এত দূর থেকে হেলিকপ্টার নিয়ে এসেছে অথচ নিচে নেমে চেক করার সুযোগ পায়নি। তো যাই হোক তখনই পেছন থেকে একটা গুন্ডা
গুন্ডা এসে আক্রমণ করে, কারণ ওই মার্সারের কাছে ওদের যে ভ্যান সেই ভ্যানের চাবিটা ছিল এবং মার্সারকে ইচ্ছা মতো ধোলাই করে। কিন্তু একটা পর্যায়ে মার্সার করে কি রেগে যায় এবং ওর উপর আক্রমণ করে দেয় এবং লাস্টে করে কি ওকে গুলি দিয়ে ওকে শুট করে ওখানেই মেরে দেয়। কিন্তু শালা করে কি মরার আগে মরতে মরতে গ্লাসের উপর গিয়ে পড়ে এবং সোজা গিয়ে রিগেনের বাবার সামনে গিয়ে পড়ে। আর তখন তো মনে করো ড্যানিস মানে সবাই ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে রিগেনের বাবা অর্ডার দেয় দ্রুত ওকে খুঁজে ধরে নিয়ে আসো। আর এইদিকে মার্সার চলে আসে সরাসরি রিগেনের কাছে এবং ওর সঙ্গে কথা বলার সময় ওর হাতের বাঁধনটা খুলে দেয় এবং বলে তোমার বাবা খুবই নির্দয় একটা মানুষ, সে আমার সামনে একটা কালো মানুষকে গুলি করে হত্যা করেছে, 6টা গুলি করেছে। তো এই কথা শোনার পরে রিগেন ক্লিয়ারলি বুঝতে পারে যে ওর বন্ধু কপল্যান্ডের মৃত্যু হয়েছে, কারণ ওর বাবা কালো মানুষদের সহ্য করতে পারতো না, ওর বন্ধুকেও সহ্য করতে পারতো না। কিন্তু যেহেতু ওই কালো ছেলেটা ওর বেস্ট ফ্রেন্ড ছিল, এটা ওর বাবা কোনোদিনও মেনে নিতে পারেনি, আগে থেকে রাখছিল, আজকে সুযোগ পেয়ে মেরে দিয়েছে। তো এখানে রিগেন তার বাবার বিরুদ্ধে হয়ে যায়, মানে রিগেন চুরি করলেও ওর ভেতরে মানবতা আছে আর কি। আর এইদিকে আমরা দেখতে পাই গুন্ডারা সবাই মিলে এই রুমটার মধ্যে অ্যাসিড মারা শুরু করে, যাতে করে তারা লকারটাকে পুরোপুরি মেল্ট করে ভালো মতো সব জিনিস নিতে পারে। তোরা যখন এই কাজ করছিল তখন ডেনিস আসে অ্যান্টনির সাথে কথা বলার জন্য, ওরা সমান বয়সী। তো ও ওকে বলে তুমি কি বলবে আমার ভাই রিগেনকে তোমার বাবা কোথায় বন্দি করেছে বা তুমি কোথায় বন্দি করেছো? বাট অ্যান্টনিওকে ক্লিয়ারলি বলে আমি রিগেন নামের কাউকে চিনিই না, কোথায় বন্দি করেছে সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই। তো এই কারণে রিগেনের বাবা করে কি মাইকের সাহায্যে মার্সারের সাথে একটা ডিল করে, সে বলে তুমি রিগেনকে আমার কাছে দিয়ে যাও, আমার ছেলেকে, তোমার ছেলেকে তুমি নিয়ে যাও। কিন্তু এইটা শোনার পরে রিগেনই উল্টো মার্সারকে সাবধান করে বলে আমার বাবাকে আমি খুব ভালো করে চিনি, আমার বাবার মতো নির্দয় কোনো মানুষই নেই, আর তোমার ছেলে অ্যান্টনি যেহেতু একটা সাক্ষী, তার সামনে একজনকে মেরেছে আবার এটা চুরি করেছে, তুমি মনে করো না যে তোমাকে আর তোমার ছেলেকে আমার বাবা জীবিত রেখে এখান থেকে যাবে। তো মার্সার যখন এটা শুনতে পায় ও তো ভয় পেয়ে যায় তার ছেলের জন্য। তো এই জন্য সে রিগিনকে বলা শুরু করে তাহলে তুমি কি আমাকে সাহায্য করবে আমার ছেলেকে বাঁচাতে? তো রিগিনও রাজি হয়ে যায়, কারণ সে তার বাবার উপর প্রচন্ড ক্ষেপে রয়েছে যে তার বেস্ট ফ্রেন্ডকে কেন খুন করলো। তোরা যখন এইদিকে ছিল ওইদিকে আমরা দেখি বেসমেন্ট ওরা সবাই প্লাটিনাম গুলো গাড়ির মধ্যে তুলছিল, কিন্তু গাড়িতে চাবি তো নেই, চাবি তো মার্সারের কাছে। তো চাবি ছাড়াই ওরা গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, আর এইদিকে অ্যান্টনির উপর গান পয়েন্ট করে রেখেছিল। আর লাস্টে একটা পর্যায়ে সিদ্ধান্ত নেয় অ্যান্টনিকে আর দরকার নেই, ওকে শুট করে মেরে দিয়ে চলে যাবে, তার ছেলের জামনায় তাই হোক, ওর প্লাটিনাম তো পেয়ে গিয়েছে, ছেলেকে দিয়ে কি করবে। বাট তখনই মার্সার রিগিনকে নিয়ে ওর সামনে চলে আসে এবং রিগিনকে ওর সামনে ধাক্কা দিয়ে মার্সার পাগলের মতো গুলি করা শুরু করে ওদের মধ্যে। আবার ওদিকে রিগিনের বাবাও গুলি করা শুরু করে, কিন্তু এই গুলির মধ্যে রিগিনের বাবার গুলি ড্যানিসের বুক ঝাঁঝরা করে দেয়, মানে অ্যাক্সিডেন্টলি নিজের সন্তানকে খুন করে ফেলে। তো এটা যখন রিগিন দেখে তখন তো পাগল হয়ে যায়, ওর ভাইকে কোনো রকমের গাড়িতে টান দিয়ে তুলে নেয়। আর এই সুযোগে মার্সারও করে কি ওর ছেলে অ্যান্টনিকে গাড়ির মধ্যে তুলে রওনা দেওয়া শুরু করে। কিন্তু আবার ঘটনা কি এই গাড়িতেই হচ্ছে প্লাটিনাম, আর এই প্লাটিনামের জন্য কিন্তু রিগিনের বাবা রিগিনকে স্যাক্রিফাইস করে গিয়েছিল যে ওর জামনায় তাই হোক আমি প্লাটিনাম নিয়ে চলে যাই। তো রিগিনের বাবা পাগল হয়ে যায় যে ওর চুরি করা প্লাটিনাম কেউ নিয়ে যাচ্ছে, সে করে কি তার গুন্ডার সাহায্যে ওদের ফলো করা শুরু করে। তো রাস্তার মধ্যে ওরা যখন যাচ্ছিল তখনই হঠাৎ করে রিগিনের ভাই ডেনিস রিগিনের হাতের উপরেই মারা যায়। আর এই ব্যাপারটা দেখার পরে ওর মাথা তো প্রচন্ড গরম হয়ে যায় এবং ও ভ্যানের দরজা খুলে পাগলের মতো এলে পথে ওর বাবার উপরে গুলি করা শুরু করে। আর তখন একটা গুন্ডা রিগিনকে গুলি করে এবং একটা গুলি রিগিনের বুকে লাগে, কিন্তু মারার আগ পর্যন্ত সেই গুন্ডাকে রিগিন মেরে যায়। আর এই সমস্ত গোলাগুলির মধ্যে যেটা হয় রিগিন বা মার্সারের গাড়িটা ডিসব্যালেন্সড হয়ে যায় এবং ভ্যানটা একটা সময় ক্রাশ করে ফেলে। আর তারপর রিগিনের বাবা গাড়ি থেকে বের হয় এবং দেখতে পায় তার চুরি করা এত দামি দামি প্লাটিনাম রাস্তার মধ্যে আবর্জনার সাথে ছড়িয়ে ছিটে রয়েছে। তার মাথা তো প্রচন্ড গরম হয়ে যায়, আর এই জন্য সে করে কি তার ছেলে রিগিনের মাথায় বন্দুক ঠুকিয়ে সেখানেই শুট করে মেরে ফেলে, মানে কিল শিওর করে। আর এরপর সে দেখতে পায় মার্সার কোন রকম ভ্যান থেকে বের হওয়ার চেষ্টা করছে। ও চিন্তা করো নিজের ছেলেকে যদি মারতে পারে প্লাটিনামের জন্য, কিন্তু যার জন্য নিজের ছেলেকে হারিয়েছে, প্লাটিনাম হারাচ্ছে, এত কিছু হয়েছে, ওই মার্সারকেও কি করতে পারে। তো মার্সারকেও যখনই গুলি করবে তখনই পেছন থেকে মার্সারের ছেলে অ্যান্টনি ওকে শুট করে দেয় এবং নগদ ল্যাটাফেটা করে দেয়। তো যাই হোক এভাবে ছেলে তার বাবাকে বাঁচায়, আর তারপর দুই বাপ বেটা মিলে কোন রকমের সেই গাড়িটার মধ্যে থেকে দ্রুত বাড়ির দিকে চলে যায়। কিন্তু আমি হলে এত কিছু যেহেতু হয়েছেই প্লাটিনাম গুলো চুরি করে যেতাম, দোষ তো ওদেরই হইতো গুলার ডিম। তো যাই হোক এখানে সিনেমাটা শেষ হয়ে যায়, তবে সিনেমাটা স্বয়ংসম্পূর্ণ হয় নাই, কারণ এই সিনেমা নিয়ে আমরা যদি ওভার থিঙ্ক করি, চিন্তা করো প্রথমত এতগুলা মার্ডার হয়েছে, প্লাটিনাম চুরি হয়েছে, এখন মার্সার আর মার্সারের ছেলে যদি বাইরেও থাকে তোমার কি মনে হয় ওরা শান্তিতে থাকতে পারবে? তারপর ওই সময় সাদারা কালোদের তো দেখতেই পারে না, ওদের হলো ফাঁসি হবে লাস্টে। চিন্তা করো ব্যাপারটা তাই হওয়া উচিত না, ফিনিশিং তো আসলে ওদের ফাঁসি হবে, কিন্তু ওইটা পরিচালক আমাদের দেখায় না, আমাদের মন খারাপ হবে দেখে। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে, তবে আমরা স্যাভেজে একটা মুভি সিরিজ আনতে চাচ্ছি খুব শীঘ্রই। কেমন হয় আমরা যদি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কি সিরিজ আনা যায়, যেটার মুভির বেশ কয়েকটা সিরিজ রয়েছে, ম্যাট্রিক্স, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বা কি সিনেমা আনা যায় সেটা আমাকে কমেন্টে হেল্প করো। তো তাহলে এই মাসে আমরা একটা মুভি সিরিজ চালাবো। তো আমি আজকের মতো বিদায় নেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।